শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্প। আজকের গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের হাসির অশ্রু। গাড়িতে আস্তে আস্তে মনে হচ্ছিল বিকেলটা যে সন্ধ্যা হয়ে উঠেছে। একটা ঝাপসা নীল মেঘের স্তর দক্ষিণ দিকে উঠে সমস্ত আকাশটা ছেয়ে ফেললে। তারপর ক্রমাগতই হালকা হালকা মেঘের স্তূপে সেটা পুরু হয়ে উঠছে। রেনকোটটা বাসায় ফেলে এসে ভুল করেছে গিরিন। মেঘ দেখে আজ বড় অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তবুও কথাটা একবার মনে পড়ছিল, এ যা বৃষ্টি নামবে, শুধু ছাতায় তা কিছু আটকানো যাবে না। গাড়ি থেকে নেমে যখন রিক্সাতে উঠেছে, একেবারে মুষলধারা বৃষ্টি নামল। তখন মনে পড়ল ছাতাটাও গাড়িতে এসেছে ভুলে। তখন কিন্তু আর উপায় নেই, গাড়ি ছেড়ে গিয়েছে। প্ল্যাটফর্মের শেষের গাড়ির লালটুকু যাচ্ছে দেখা। পাড়াগাঁয়ের সাইকেল রিক্সা। ছইয়ের কাপড়টা শতছিন্ন। চেনা রিক্সাওয়ালা দুলাল সেই লজ্জাতেই বললে, না হয় ফিরে যাবেন দাদাবাবু স্টেশনে। কাপড়টা আজকাল করে পাল্টানো হয়নি, তোর কষ্ট হবে। ফিরে গিয়ে কিন্তু আজ আর বেরুতে পারা যাবে না স্টেশন থেকে। কী যে কন দাদাবাবু, আমার কথাই যেন ভাবছি। জোর পা চালিয়ে দিলে দুলাল। গিরিনি কি নিজের কথা ভাবছে? নিজের কথা যে ভাবে, সে কি ভরা শ্রাবণে নিজের রেনকোটটা বাসায় ফেলে আসে? তারপরেও কি চৈতন্যোদয় না হয়ে অমন ঘনঘাটা দেখেও ছাতাটা দাতব্য করে আসে রেলগাড়িতে? অথচ এই বর্ষার চিত্রই অনুক্ষণ তার চোখের সামনে ভাসছিল। অবশ্য তার কোলে আছে আর একটি চিত্র, মেঘের কোলে বিদ্যুতের মতোই। প্রভেদ এই যে বিদ্যুৎটি স্থির, নিরবচ্ছিন্ন তার দীপ্তি মনের আকাশে। বাড়িতে সুরবালা এসেছে আজ দিন 7 হলো। মাঝের এই কটা দিন যে কি করে কেটেছে, তা যার কেটেছে সেই জানে। কিন্তু বৃষ্টির জলের সঙ্গে সেই আফসোসটা ধুয়ে যাচ্ছে গেরিনের। ও যেন আদর করে গা পেতে নিচ্ছে বর্ষার ধারাকে। আজকের এই মেঘ মেদুর অম্বর, সব লুপ্ত করা অবিরাম ধারাপাত, এই যে একান্তই ওদের দুজনের জন্যে। এই যে সন্ধ্যাকে এগিয়ে আনা, এ তো ওদের মিলন রজনীকে দীর্ঘ করার জন্যে। দিনের খানিকটা অংশ ছিন্ন করে নিয়ে তার সঙ্গে জুড়ে দিয়ে কার উপর অসীম কৃতজ্ঞতায় মনটা আসছে ভরে। দুলাল বলছে, জ্বর জ্বালা যে হচ্ছে বড় গায়ে, সেই ভয়, নইলে বর্ষায় কি আর ভিজে না লোকে? ভিজে, তবে এই জ্বর জ্বালা যে হচ্ছে বড়, তা হোক জ্বর, সে তো আশীর্বাদ। ছুটি নেওয়ার পথ খুলবে, সেবার হাতে সুরওয়ালা থাকবে বেশ 5টিতে। কিছু একটা বলতে হয়, সেই জন্যই বললে। তা হোক, তুই একটু জোর করে পা চালা দিকিন। আজ সব চিন্তার মাঝেই যে সুরওয়ালা এসে পড়েছে। রাস্তার সামনেই যে দোতলার ঘরটা ফুলশয্যা দিয়ে, যেটা ওদের দুজনের ঘর করে দেওয়া হয়েছে, তার জানালার গারদ ধরে সুরবালা আছে পথের পানে চেয়ে। ভাগ্যিস বৃষ্টিটা সামনাসামনি নয়, কিন্তু তবুও তো পাশ ঘেঁষে আসছেই খানিকটা ছাঁট। সুরবালা কি ছাড় আছে? কতটা ভিজলো, কতটা শুকনো রইল। চারিদিকে এই জ্বর জ্বালা, আর একটু পা চালাতে পারিস না দুলাল? তোর জন্যই বলছি, যতটা কম ভিজিস। ছাড়টা যে উল্টো আসছে, নইলে এই তো সেদিন নতুন বৌদিদিরা এলো। তেনার কাকা, ছোট বোন, বৌদিদি, 2 বোনেরা আমার রিক্সায় ছিল তো, বলদ গাড়িতে মালপত্তর। সেদিনও বৃষ্টি ছিল গো, তবে এই রকম উল্টো ছাঁট কি? শুনিও না, নতুন বৌদিদিকে ড্যাং ডেঙ্গিয়ে নিয়ে গিয়ে দরজায় দাখিল করলুম। গিরিন হাতটা সিটের গদির উপর আস্তে আস্তে বুলাতে লাগলো। সুরবালার বসে থাকাটুকুকে যে শত বৃষ্টিতেও ধুয়ে ফেলতে পারে না। বললে, না হয় আসতেই চালা, তাড়া কিসের এমন? ট্রেন ধরতে তো যাচ্ছে না লোকে? হ্যাঁ রে, ওরাও তো ওর এই ছেঁড়া রিক্সা বৃষ্টি মাথায় করে। কী যে বলে দাদাবাবু, 3খানা রিক্সা। যদে ভাবছে আমার রিক্সায় চাপুক নতুন বৌদি, বদে ভাবছে আমার রিক্সায় চাপুক। আমিও কোন না সেই কথা ভাবছি। মনে মনে কর্তা বললেন, দুলালের থাকাতেই উঠুন বৌমা ওর বোনকে নিয়ে। ওর হুডের কাপড়টা ভালোই ছিল কি না? ওই পরশুকার ঝড়ে রিক্সা শুদ্ধ উল্টে দিয়ে দিলে সে ফাত ফ্রাই করে। গিরিন সিটটায় সেই রকম আস্তে আস্তে হাত বুলিয়ে যাচ্ছে। ঝড়ে উল্টে ছিল বলে আরও যেন মায়া পড়ে গেছে রিক্সাটার উপর। বললে, তা মেরামত করিয়ে নিয়ে কাপড়টা। আমার নাম দুলাল হাজরা দাদাবাবু। ওদের মতো সেলাই তালি দেওয়া রিক্সা ঠেলতে আমার পা ওঠে না। তা
পয় আছে নতুন বৌদির। সমস্ত হপ্তাটা কামালুম কী রকম। এবার যা হুড়ের কাপড় কিনবো ভেবে রেখেছি। গিরিন একটু হেসে বললে, কিন্তু পয় যে বলছিলি রিক্সা তো তোর কেন উল্টে গেল? আর বদের যে চাকায় দিলে তেউড়ে, যাতে এখনও পায়ে চুন হলুদ লাগাচ্ছে। হিসেব করে দেখুন নুকসানটা। দাদাবাবু বলে পায় নেই। একটু চুপ করে রইল গিরিন। তারপর প্রশ্ন করল, তা কত জমলো তোর? নতুন কাপড় যে কিনবি? 9টা টাকা লাগবে, 7টা জমিয়ে ফেলেছি। কাল হাটের মোয়াডাটা একাই সামলালুম তো। বাইরেটা যে পরিমাণ ভিজল, ভেতরটা ভিজেছে তার চেয়ে ঢের বেশি। সেখানে তো 7টা দিনের মেঘ গুমরাচ্ছিল। রিক্সা থেকে নেমে ভাড়ার উপর 2 টাকা বেশি দিল দুলালকে। ছেলেটা ভালো। একটু লজ্জিতভাবে বলল, তা আপনি কেন গুণগাত দেবে দাদাবাবু? ঝড়ে লোকসান করেছে, সবাইরই করেছে। গিরিন হেসে বলল, এ তো গুণগাত নয়। আর তা যদি বললি আমি নিজের পকেট থেকে দিচ্ছি নাকি? আদায় করব না তোর বৌদির কাছ থেকে? বেশ লাগছিল। গরিব বিস্তর প্রভেদ গ্রাম সম্পর্কে বৌদিদি পাতিয়ে বসেছে, হয়তো নিজের অন্তরের প্রেরণাতেই। এনে যে পৌঁছে দিয়েছে তার গুমর রাখবার জায়গা নেই। আজকের যে সুর তার সঙ্গে চমৎকার মিলে যাচ্ছে। দুলালও কী ভেবে হাসলে, বললে, তা যদি বলছো তো দেও। তাহলে ভেতরকার কথাটাও বলি দাদাবাবু। আনলুম নতুন বৌদিকে। রিক্সার এক হিসাবে জন্ম পাল্টে যাওয়াই তো। তা কর্তাবাবু বকশিস করলেন মোটে 4 গন্ডা পয়সা। ভাগ্যিস একটু আড়ালে ছিলুম বলে কারুর নজরে পড়েনি। সেটাকে 8 গন্ডা বলে চালিয়ে দিলুম। তা দাও। স্বামী হলো গিয়ে স্ত্রীর অর্ধাঙ্গিনী। মনে করব নতুন বৌদির পয়মন্তর হাত থেকেই নিলুম। এই পর্যন্ত গৌরচন্দ্রিকা তো বেশ হলো, কিন্তু মূল গান এসে পড়া পর্যন্ত যে ক্রমাগতই বেসুরো চলেছে তা কি করা যায়। রিক্সাটাতে রাস্তা থেকে বিদায় করে দিয়েছিল। তারপর বাগানের মধ্যে প্রবেশ করে পুকুরের পাশ দিয়ে খানিকটা গিয়ে বাড়িটা। জল কাদার মধ্যে দিয়ে মাইল 1.5-এর পথ। সন্ধ্যা প্রায় হয়েই এসেছে। গাছের আড়ালে আড়ালে এগিয়ে গেলে সুরবালা যে জানলা ধরে দাঁড়িয়ে আছে অনেকখানি দেখা যাবে। নইলে রিক্সা আসছে দেখে সে আগে আগেই সরে দাঁড়াবে না? গোটা 3 গাছের আড়াল কাটিয়ে একটা বাঁকের মুখ থেকে উপরের জানলাটা দেখা যায়। জানলাটা নিতান্ত নির্বিকারভাবেই রয়েছে বন্ধ। একটা আঘাত লাগলো, তবে খুব বেশি নয়। দাঁড়িয়ে যে থাকবেই এ কথা তো লেখা ছিল না চিঠিতে। একটা আন্দাজ করে নেওয়া। নানা কারণেই সে আন্দাজ না ফলতে পারে, কিংবা হয়তো ছিল দাঁড়িয়ে, বিলম্ব দেখে সরে গেছে। আর এও তো ভাববার কথা, এক বাড়ি লোক, নতুন বউ, সেই স্বামীর পথ চেয়ে কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতে পারে? আন্দাজটাই কি ভুল হয়নি? তবুও হলো নিরাশ। নববিবাহিতের মন কোথা দিয়ে কি হয় সে যেন কোনো যুক্তিই মানতে চায় না। একটু যেন অভিমান নিয়ে বাড়িতে প্রবেশ করলে গিরিন। তারপর এই অভিমানই যাচ্ছে যেন ক্রমশ বেড়ে। চেষ্টা করছে ঠেকিয়ে রাখতে যুক্তি দিয়ে, কিন্তু বেড়েই যাচ্ছে যেন। প্রথমত তার এই ধারা স্নান, এই ভিজে চুপসে যাওয়া নিয়ে বাড়িতে যে একটা চাঞ্চল্য পড়ে গেল। তোয়ালে আন, কাপড় দে শুকনো, চা কর শিগগির, এ কী কাণ্ড! না হয় নাই আসতে আজ। আশঙ্কা, অনুযোগ, ভর্ৎসনা। এর মধ্যে সুরবালা কোথায়? মন বোঝায় মা, বোন, ভাজ, ও ঘর থেকে বাবাও যোগ দিচ্ছেন। এর মধ্যে সুরবালার স্নান হয় কি করে? কিন্তু বোঝালে শোনে কে? মনে হয় তবুও কি? তবুও একজনের ডুরে শাড়ির একটুখানি আঁচল কি এই বাদুলে হাওয়ার কাছের কোনো দোরের আড়াল থেকে একটু উড়ে আসতে পারে না? গুরুজনদের সামনে একজনের সংযম কি 2টো চুড়ির সিঞ্চনেও একটু শিথিল হয়ে যেতে পারতো না? নিচেই অনেকক্ষণ দেরি করলেন নীরিন। জামা কাপড় নিচেই ছাড়লে, তারপর গল্পগুজব। কিন্তু সুরবালা বলে যে কোনো জীব বাড়িতে আছে তার কোনো লক্ষণই নেই। তারপর মনে হলো উপরে তো থাকতে পারে, তারই প্রতীক্ষায়। যেমন বলা উচিত, উপরে সবাইকে আসতে বলে সিঁড়ির দিকে এগুলো। সেই আসছে না দেখে একটু আশাও হলো। তারপর গিয়ে দেখে উপরেও ঘর শূন্য। নতুন করে এই অভিমানটুকু বেশ ভালো হয়ে জমে উঠবার আগেই কিন্তু সুরবালা এসে উপস্থিত হলো। হাতে খাবারের রেকাবি আর চায়ের পেয়ালা। গিরিন প্রথম সম্ভাষণ করলে, তুমি এখানেই আছো নাকি?
সুরবালা একটু চোখ তুলে চেয়ে হাসলে। রেকাবি আর ডিম শুদ্ধ চায়ের পেয়ালা একটা ছোট্ট টেবিলের উপর রেখে টেবিলটা সামনে এগিয়ে দিয়ে বললে, না থাকলে কি একজন এই ঝড় বৃষ্টি মাথায় করে আসতো? ঠিক কথা, কিন্তু এলো যে, সে কথা কি একজনের মনে ছিল? এই দেখো, এসেই কবিত্ব। আমার ঘর বিছানাপত্তর ভিজে যাবে যে। তাড়াতাড়ি গিয়ে সুরবালা সামনের জানলাটা বন্ধ করে দিলে। তারপর বিছানার একটা কোণে গিরিনের চেয়ারের সামনাসামনি হয়ে বসে বললে, চাটুকু আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মনে থাকবার কথা বলছো? নিজের পায়ের তদারক করার ফুরসত নেই তো পরের কথা মনে থাকবে কি? চায়ের কাপটা ঠোঁটের কাছে নিয়ে গিয়ে গিরিন থমকে গেল। জিজ্ঞাসা করলে, কি হলো পায়ে? মুচকে গিয়ে যা ব্যথা। রান্নাঘরে বসে ফোমেন্ট দিচ্ছিলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেড়াচ্ছি বিকেল থেকে। কে জিজ্ঞেস করে বলো তো সেই কথা? কই এখন তো খোঁড়াচ্ছিলে না? মানে তাইতে জিজ্ঞেস করিনি আমি। কই দেখি কোনখানটা? উঠে এগিয়ে যাওয়ার আগেই সুরবালা চাপা গলায় খিলখিল করে হেসে উঠে বলল, বসো, কি জ্বালা! ফোমেন্টের ব্যবস্থা না হলে তোমার চায়ের জল তৈরির থাকতো কি করে? কাপড় ছেড়েই যে এক কাপ পেলে। হ্যাঁ, এইবার গিয়ে বলে দাও যে ওদের বউ উপরে এসে আর খোঁড়াচ্ছে না। মুখে কাপড় চেপে হাসতে লাগলো। মুখে অল্প হাসি নিয়ে ছোট ছোট চুমুকে চা খেতে লাগলো গিরিন। দুষ্টুমির কথাটুকু ভেবে মাঝে মাঝে চাইছে সুরবালার দিকে। বৃষ্টিটা একটু যেন নরম হয়েছিল। জানলার উপর ঝাপটাটার মনে হচ্ছে আবার জোর হলো। বললে, খুলে দেবে না জানলাটা? কি গেরো! জানলা না খুললে আমার কিন্তু মচকানো পা বারবার উঠানামা করতে পারবো না। জানলা খুলে ওই দিক দিয়ে নেমে যাব। আমার কাজ রয়েছে বিস্তর। মচকানো পা নিয়ে শুয়ে থাকাই ভালো। মচকানো পা নিয়ে খেটে বেড়ানো আরও ভালো। সবাই ভাববে, দেখেছো কি কাজের বউ। এ বউ কি কে এলো বাড়িতে, কে গেল তার খোঁজ রাখতে পারে? গিরিন নিজেই গিয়ে জানলাটা খুলে দিলে। ফিরে দেখলে কিন্তু সুরবালা একেবারে সিঁড়ির কাছে। দু পা এগিয়ে এসে বললে, খেয়ে নাও ওগুলো, দিব্যি রইল। আমার ফুরসত নেই এখন বসবার। বিকেলে মাছ পাইনি, পুকুরে জাল ফেলতে বলেছেন বাবা। তুমি ফেলবে? সিঁড়ির একটা ধাপে পা দিয়েছে সুরবালা। আঙুলটা উঁচিয়ে ঠোঁট নেড়ে জানালো, পাবে উত্তর। এই রকম করে ক্রমাগতই যদি ভঙ্গ করে চলেছে সুরবালা। ক্রমাগতই বাইরে দুর্যোগ অন্তরের ব্যাকুলতাকে যত দিচ্ছে জাগিয়ে, যত মনে হচ্ছে সার্থক করে তুলি আজকের এই দুর্লভ রাত্রিটিকে, ততই সে ওর এই ছোট ছোট আঘাত দিয়ে, ওর এই অকরুণ হাসি দিয়ে যেন সেটাকে ব্যর্থ করে দিচ্ছে। বিশেষ করে এই হাসি যতটুকু ভাবালুতাকে এক মুহূর্তের জন্য দাঁড়াতে দিচ্ছে না। এ কি রোগ দাঁড়িয়েছে নতুন? ভালো হয়তো লাগছে, তার কারণ সুরবালার সব কিছুই ভালো। কিন্তু তবু আজকে রাত্রিটি যদি এই করে হয় বিফল, ওর মনের সুরের সঙ্গে সুরবালার মনের মিল না থাকে, তাহলে সেই আফসোস রাখবার জায়গা কোথায় ওর? বিয়ের পরেই প্রথম এই রকম একটি বর্ষা রজনী। কোনো রকম ওর মনের ঠিক তন্ত্রীটিতে দেওয়া যায় না একটু আঘাত? সেই উদ্দেশ্যে গল্পটা বলছে গিরিন। মনে করেছিল কখনো বলবে না। তোমায় পেতে আমার যে কি আত্মত্যাগ, তোমার মহিমায় মুগ্ধ হয়ে একদিন আমার মনও যে কি মহিমাময় হয়ে উঠেছিল, এ কথা কি যায় মুখ ফুটে বলা? তবু হচ্ছে বলতে। আজ ওর জন্যে যতই দুই হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে, ততই আলেয়ার মতো যাচ্ছে পিছিয়ে। অথচ একদিন কত আশা নিয়ে নেই সুরবালার দ্বারে উপস্থিত হয়েছিল সে। ওর মতো নিঃশেষ করে কেউই বোধহয় নিজেকে বিলিয়ে দিতে পারবে না। সংসার থেকে বিচ্ছিন্ন করে এতক্ষণ পরে পেয়েছে সুরবালাকে। সমস্ত সংসারের চঞ্চলতা, সব শব্দ থেমে গিয়ে বর্ষার সঙ্গীতটুকু আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুধু ঝড়ঝড় শব্দের সঙ্গে ভেকের অবিরাম কলরব। রাত্রিটুকু দুটি প্রাণীর হাতে তুলে দিয়ে সমস্ত পল্লী গভীর সুপ্তিতে মগ্ন। জানালাটা খোলা। সামনে একটা কৌচের একটি ধারে গিরিন বসে অন্ধকারের দিকে চেয়ে আছে। সুরবালা আসেনি। পাশেই বিছানা, তাইতেই শুয়ে আছে। অবশ্য জেগেই আছে, গল্পও করছে। আহ্বানের উত্তরে হেসে বললে, কি করব, আমি কবি নই। খেটে খুঁটে এসে বিছানাটাই লাগছে ভালো। গল্পই হচ্ছিল এ কথা সে কথা নিয়ে। গিরিন বললে, যখন এসে পড়ে কবিত্বের লগ্ন, তখন কবি হওয়াতেই লাভ। এই রকম একটি লগ্নে সাড়া দিয়ে আমি একদিন আমার জীবনের যা সবচেয়ে পরম সম্পদ তাই পেয়েছি।
সুরবালা মাথাটি ঘুরিয়ে দুষ্টুমি ভরে ভ্রু কুঁচকে বললে, তোমার পরম সম্পদ তো শ্রীমতী সুরবালা দেবী, এই তো এতদিন জানতাম। উপরে শুধু ওরা দুজনেই, ছাতের দরজাটাও বন্ধ, তার উপর বর্ষণের শব্দ। বেশ মুক্তভাবেই হেসে উঠল একটু। গিরিন বললে, শ্রীল শ্রীযুক্তেশ্বরী সুরবালা দেবীর কথাই হচ্ছে। মহারানীটা জুড়ে দাও। পরম সম্পদই তো শ্রীল শ্রীযুক্তেশ্বরী মহারানী সুরবালা দেবীর কথা। শুনতে হয়তো তাহলে তাহলে আসতে হয় এখানে। সুরবালা খিলখিল করে হেসে ঘুরে শুলো। কি হলো আবার? বিস্মিতভাবেই প্রশ্ন করলেন গিরিন। মহারানীর হুকুম, এইখানে এসে কবিকে তার কাব্যকাহিনী শোনাতে হবে। এই পথেই চালিয়ে নিয়ে আসছিল। বিজনীর মতো আরও মুক্ত কণ্ঠে হেসে উঠল। গিরিন উঠে গেল, একটা হাত চেপে ধরে বললে, দোহাই তোমার সুরো, এইরকম হাসি দিয়ে আজকের এমন রাতটা আর দিও না ছিন্ন ভিন্ন করে। ওঠো লক্ষ্মীটি। খানিকটা জোর করে টেনে নিয়ে এসে কৌচটাতে দিলে বসিয়ে। সামনের অন্ধকারের গায়ে স্মৃতির বাতিটা যেন উজ্জ্বল করে দিয়ে বলতে লাগলো, তোমায় আমি চেয়ে বিয়ে করতে গেলাম কেন? এ নিয়ে সবাই আশ্চর্য হয়েছে। আবার পাশে চোখ তুলে হাসলে সুরবালা। গিরিন বললে, কেন? তুমি জানতে ব্যাপারটা? কই বলনি তো। তাহলে আর নতুন কি শোনাচ্ছি? কি ব্যাপার তা জানি না, তবে আমি যে সুন্দরী এটা তো জানতাম। ওহ, আবার সেই দুষ্টুমি। আবার বলতে আরম্ভ করলো, প্রথম হয়ে পাস করেছি। শ্বশুর হওয়ার জন্যে চারিদিকে রেশারেশি পড়ে গেছে। বিকেল পাঠিয়ে কেষ্টবিষ্টু করে আনবে। মেয়েদের ফটো যা আসতে লাগলো মাথা ঘুরিয়ে দেয়। এমনও নয় যে বিলেত যাওয়ার অসাধ বা সুন্দরী চেনার চোখ নেই। এমন অবস্থায় হঠাৎ এ কী গতিমতি হলো? হ্যাঁ, মেয়েও যে খুব সুন্দরী তাও নয়। ইস, নয়? সবাই আশ্চর্য হয়ে গেল। আসল কথাটা কাউকে বললাম না, শুধু জিদ ধরে রইলাম, ওই মেয়ে না হলে করবই না বিয়ে। একটু মোলায়েম করে বললাম, অবশ্য এখন থাক, নিজের পায়ে দাঁড়াই। মিথ্যে কথা সব। এখন তার ফল ভুগছি। একটু খুক হাসি উঠল কথাগুলোর সঙ্গে। বিয়ের চিন্তাতেই কিন্তু মনটা আমার পূর্ণ হয়ে রয়েছে। তবে আমার রোমান্স একটু অন্য ধরনের। তাই নিয়ে তোমাদের বাড়িটা আমার বড় টানত। আমি তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ নিয়ে কাজ করছি। আজ পাড়াগাঁ, তার মধ্যে এক প্রান্তে ওই রকম প্রকাণ্ড বাড়ি জীর্ণ হয়ে আস্তে আস্তে ভেঙে পড়ছে, লোক নেই। বড় নাড়া দিত মনটা। বড় রাস্তা থেকে একটু ঘুরে বাড়িটা। কাজে থাকতাম ব্যস্ত, মনও শান্ত থাকতো। কাজ দিয়ে কখনো যাইনি। পুরনো ঝাউ আর বটল পামের ফাঁকে ফাঁকে ওপরের যেইটুকু দেখা যেত সেইটুকু নিয়েই রোমান্স সৃষ্টি করতে বেরিয়ে যেতাম আমাদের ক্যাম্পের দিকে। বলা বাহুল্য, সেই রোমান্সের কল্পলোকে একটি মেয়েও ছিল। বিয়ে না করায় সমস্ত অসম্ভব জায়গাটা বিয়েরই স্বপ্ন দেখছি তখন। তারপর একদিন সন্ধ্যায় কি মনে হলো, বড় রাস্তা ছেড়ে ওই দিকে ঘুরেই আসব। টের পেলাম বাড়িটার নিচের একটা অংশে রয়েছে লোক। যেতে যেতেই দরজার মধ্যে দিয়ে চোখে পড়ল রকে একটা লালঠেন জ্বলছে, আর তারই আলোয় রকের উপর দেওয়ালে ঠেস দেওয়া একগোছা বাসন ঝকঝক করছে। রোমান্স খানিকটা খোরাক পেল। দুদিন বেশ অন্যমনস্ক রইলাম। তৃতীয় দিনে আবার ওই পথে আসতে হওয়ায় ওই দিক হয়ে ঘুরে আসতে আসতে দেখি মেয়েটিও কল্পনালোক থেকে নেমে এসেছে। তার কণ্ঠস্বর শুনলাম ছোট্ট একটি কথায়, তুমি অন্যমনস্ক হয়ে যাচ্ছ যে সুরো। কল্পলোক থেকে নামতে পারছি না। এবারের হাসিটা যেন জোর করেই হাসলে সুরবালা। কিছুদিন আমার অন্য গ্রামে গিয়ে কাজ করতে হলো। তাতে রোমান্স শুকিয়ে নিশ্চিন্দি হওয়ার কথা, কিন্তু দিন দিনই যেন আরও শাখা পল্লবে সজীব হয়ে উঠতে লাগলো। আনন্দটা ক্রমে যেন যন্ত্রণায় দাঁড়াচ্ছে। এই সময়ে মনের অবস্থা অন্য দিক দিয়েও ভালো নয়। দুর্ভিক্ষের অনেক দিন হয়ে গেছে। লোককে দেওয়ার ক্ষমতা বা স্পৃহা এসেছে কমে। প্রথমটা যেমন পাওয়ার বা দেওয়ার উন্মাদনায় মানুষের প্রতি একটা শ্রদ্ধার ভাব ফুটে উঠেছিল, তেমন আর নেই। কেউ দিতে জানে না নিজেকে। একেবারে নিজেকে ভুলে যদি বিলিয়ে দিতেই না পারলে তো কেমন করে মেটাবে ক্ষুধা? ওইটাই যখন মূল চিন্তা মনের। তারপর একসময় চিন্তাটা কি করে স্থান আর পাত্র পরিবর্তন করলে। দেখলাম বুভুক্ষুদের জায়গায় এসে পড়েছি আমি, আর দাতার জায়গায় সেই মেয়েটি। কি উদ্ভুটে রোমান্স বাবা! এবারে হেসে ফেলে সুরবালা, কিন্তু সে অকৃত্রিম সুর ফোটাতে পারলে না। বর্ষার বিরাম নেই। ঘোরটা এবার কাটল না গিরিনের। আবিষ্টভাবেই বললে, এই সময় সেই ঘটনাটুকু চোখে পড়ল।
একটু চুপ করলে। মনটা যেন সিক্ত অন্ধকারের মধ্যে কোথায় গেছে তলিয়ে। সুরবালাকে তাগাদ দিতে হলো। ঘুমে এগিয়ে আমার চোখ বন্ধ হয়ে আসছে। সেদিন কিন্তু মেয়েটি নিজের কথা একেবারেই ভাবেনি। কাজ খুব কম, যোগানের অভাবেই প্রায় গুটিয়ে এসেছে। তাইতে নিজের কথাই বড় হয়ে পড়েছে বলে ওই বাড়িটার ওদিক দিয়ে ক্যাম্পে ফিরে আসছি। বর্ষার সন্ধ্যা, তবে বৃষ্টি নেই। আকাশে মেঘ থমথম করছে। দেখি একজন ভিখারি নয়, দুর্ভিক্ষ যাদের ভিখিরি করে তুলেছে তাদেরই একজন। আর তো আমাদের কাছেও বড় একটা পাচ্ছে না কিছু। যারা এইসব কাজ নিয়ে থাকে তাদের মনটা যে সর্বদাই করুণায় ছলছল করতে থাকে এমন নয়, বরং দেখে শুনে ঘেঁটে ঘুঁটে খানিকটা নির্বিকার হয়ে যায়। এগিয়েই যেতাম, কতবার গেছি এই রকম। সেদিন কিন্তু কি হলো, হঠাৎ মনটা বড় টনটনিয়ে উঠল। মনে হলো ওই মানুষটা শুধু ওই মানুষটাই নয়, জগৎ জুড়ে যারা দিন নয়নে রয়েছে হাত পেতে, তাদের যেন প্রতীক। একটু এগিয়ে গিয়েছিলুম, ঘুরে দাঁড়ালাম। দূরের দিকে একটু তেরছা হয়ে বসেছিল। ঘুরে দাঁড়াতে ভালো করে নজর পড়ল। পুরুষ নয়, মেয়ে ছেলে। শীর্ণ কালো, মাথার চুলগুলি এলোমেলো করে ঘাড়ের উপর লুটিয়ে পড়েছে। পরনে একটা শতছিন্ন ময়লা কাপড়। গুটিয়ে সুটিয়ে উবু হয়ে বসে রয়েছে বলেই যেন কোনো রকমের লজ্জা নিবারণ করেছে। ওই কাপড়টার খানিকটা পিঠের উপর টানা। মুখে কথা নেই, যেন ডেকেছে সাড়া পায়নি। আর ডাকবার শক্তি নেই, উঠবারও শক্তি নেই, তাই হাত পেতে বসে আছে। চারদিকে ঘন গাছপালার ছায়ার উপর মেঘলা সন্ধ্যার ছায়া এসে পড়ায় সমস্ত দৃশ্যটা অস্পষ্ট। সেই জন্যেই যেন আরও করুণ। বলতে বাধা নেই, আমায় একেবারে অভিভূত করে ফেলেছিল। কীরকম গৃহস্থ জানি না, তবে ইচ্ছে থাকলেও তো এই ভর সন্ধ্যার সময় কিছু দেবে না। হাত দুটো আপনিই কখন পকেটে গিয়ে সেটিয়েছে। এক পকেটে একটা দোয়ানি আর এক পকেটে আধখানা পাউরুটি ঠেকল। দিয়ে আসি, তারপর এক পাশে বসিয়ে ক্যাম্প থেকে আরও কিছু না হয় নিয়ে আসা যাবে। পা বাড়িয়েছি, বাধা পড়ল। দরজার ভেতর দিয়ে উঠোনটার খানিকটা নজরে পড়ল। দেখছি একটি মেয়ে সন্তর্পণের পা টিপে টিপে যেন বাড়ির সবাইকে লুকিয়ে এগিয়ে আসছে। বুক ধড়াস করে উঠল। দুটি ভিখারিকে একসঙ্গে দয়া, এই যে কল্পনাতীত। একজনকে না হয় শুধু দেখা দিয়েই একটু আড়াল হয়ে দাঁড়ালাম। আড়াল থেকে আরও একটু অস্পষ্ট, তবু যা দেখবার তা পাচ্ছি দেখতে। দরজায় এসে একবার ঘাড় ফিরিয়ে ভেতরে দেখে নিলে মেয়েটি। তারপর গলা বাড়িয়ে বাইরেরটা চোখ বুলিয়ে নিয়ে প্রথমে একটা শাড়ি দিয়ে কোলের উপরে ফেলে, তারপর চাপা গলায় তারই একটি আঁচল মেলে ধরতে বলে কোঁচড় থেকে কতকগুলো মুড়ি বের করে দিলে। খান দুই রুটি, আর একটু লম্বা গোছের গোটা দু তিন, কি তা ঠিক বুঝতে পারলাম না। ভিখারিনী বোধহয় হাত তুলে আশীর্বাদ করতে যাচ্ছিল। হাত তুলে চাপা গলায় বললে, চুপ। দাঁড়িয়ে পড়ে একটু যেন কি ভাবলে। তারপর আরেকবার ভেতর বার দেখিয়ে নিয়ে পিঠের আঁচলটা আস্তে আস্তে নামিয়ে দিলে। আবার সতর্ক চাহনিতে, তারপর নিজের গায়ের ব্লাউজটা তাড়াতাড়ি খুলে নিয়ে ওর কোলে ছুঁড়ে ফেলে আঁচলটা আবার জড়িয়ে উঠোনে অদৃশ্য হয়ে গেল। গিরিন চুপ করে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর বললে, আমার মনে হলো পেয়েছি, যে এই রকমভাবে নিজেকে বিলিয়ে দিতে পারলে তার কাছে হাত না পেতে অন্য কার কাছে দিতে যাবে ধর্না। তারপর দিন বাড়িতে চিঠিটা লিখি। খোঁজ নিয়ে জানা গেল অভিভাবক দাদা। লিখলাম দাদাকে বোনের বিয়ের প্রস্তাব করে চিঠি দিন। মনে আছে সুরবালার, যদিও ওই সূত্রেই যে বিবাহ এটা জানলে এই প্রথম। ওরা 200 টাকা পেয়েছিল সেদিন। কোনো সিনেমার একটা অংশ, পুরনো জীর্ণ জমিদারের বাড়ি দরকার। একটি হৃত গৌরব অভিজাত বংশের মেয়ের চরিত্র নাকি দেখানো হবে। তারই শুটিং হচ্ছিল সেদিন। আরও একদিন হয়েছিল, মেয়েটির সঙ্গে ওর একটু আলাপও হয়েছিল। তবে মা দিদি কিন্তু পরিচয়টা বাড়তে দেয়নি। এত বড় হাসির কথা, নির্জলা কবিত্বের এত বড় হাস্যকর পরাজয় আর হয় না। মুখে আঁচল চেপে উঠলই যেন একটু খিলখিল করে সুরবালা। তারপরে একটু চুপ। তারপরে স্পষ্ট করে মনে হলো যে আঁচলের মধ্যে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। অতিমাত্র বিস্মিত হয়ে এগিয়ে বসল গিরিন। সত্যিই ফোঁপাচ্ছে সুরবালা। বুকে চেপে ধরে বললে, কি হলো সুরো হঠাৎ? সুরবালার মুখটা বুকে চেপে ধরলে, সঙ্গে সঙ্গেই পারলে না কিছু উত্তর দিতে। তারপর ভাঙা ভাঙা কথায় কান্নার মধ্যে দিয়ে বলে চলল, একদিন শুনবে, যেদিন হাসির মধ্যে দিয়েই বলবার ক্ষমতা পাবো ফিরে। তার আগে একটা কথার উত্তর দাও।
পোড়া হাসির রোগ রয়েছে বলে তোমার কি একটু এখনও সন্দেহ আছে যে আমি সেদিনকার চেয়ে আরও নিঃশেষ করে তোমার পায়ে লুটিয়ে দিই নিজেকে? বলো না, এই রকম একটা রাতেই যে বলার কথা সেটা। এতক্ষণ শুনলেন শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের হাসির অশ্রু। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন গল্পটা কেমন লাগলো। আর পরবর্তী গল্পের জন্য দয়া করে অপেক্ষা করবেন।